প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। মথুরানাথ পাবলিক স্কুল বরিশাল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় অষ্টম নকদান বই নিয়ে আলোচনা করব। তা আলোচনা করার পূর্বে শিক্ষার্থী আমি আমার পরিচয় দেই। আমি মনোজ হালদার, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, মথুরানাথ পাবলিক স্কুল বরিশাল। মোবাইল নম্বর 01739437663। শিক্ষার্থী, নকদান বই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এই আলোচনা আগে দেখো একটু তোমরা সবাই, তোমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাকা, 500 টাকার নোট আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে নগদ টাকা। এগুলা এই নগদ টাকা নিয়ে আমরা সব সময় ব্যাংকিং ব্যবসায় বিভিন্ন ধরনের এই নগদ টাকা নিয়ে লেনদেন করে থাকে। পরে দেখো, এছাড়া বিভিন্ন বৈদেশিক যে মুদ্রা, যে টাকা আছে, বিভিন্ন দেশীয় যে টাকা, এখানেও আমরা নগদ টাকার লেনদেন করে থাকি। তাহলে শিক্ষার্থী, কথা হচ্ছে যে আমাদের ব্যবসায়িক এই যে নকদান বইটা কি আগে বুঝতে হবে। এই ব্যবসা একটা নগদ অর্থ ও চালনা করা একটা অর্থবর্তভাবে একে অপরের সাথে জড়িত। নগদ অর্থ ছাড়া কোনো ব্যবসা করা সম্ভব না। ব্যবসায়ের প্রতিটা ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন। আমাদের নগদ অর্থের প্রয়োজন। সাপোজ সম্পদ কেনাবেচা থেকে শুরু করে বিভিন্ন পণ্য কেনাবেচার জন্য আমরা কেনাবেচা, তারপর দেনা পাওনা বা বিভিন্ন ধরনের খরচ, আয় যথাযথমে এই পরিশোধ করার জন্য আদায় করার জন্য আমাদের এই নগদ অর্থের তখন প্রয়োজন হয়ে পড়ে। এই নগদ অর্থ খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ও প্রকৃতি অনুযায়ী আমরা নকদান বই প্রস্তুত করে থাকি। এছাড়া একটা ব্যবসার নিরাপত্তা বা আয়তন, এগুলো বিবেচনা করে আমাদের নগদ অর্থের প্রয়োজন হয়ে থাকে। এখন এগুলোর জন্য আমরা কি করে থাকি? এই নগদ অর্থের জন্য আমরা ব্যাংকের মাধ্যমে সম্পাদিত একটা লেনদেন লিপিবদ্ধকরণের মাধ্যমে এই ব্যাংক উদ্ধৃতের পরিমাণ জানা একান্ত প্রয়োজন। এখন কথা হচ্ছে আমাদের নকদান বই। আজকে আলোচনা ছিল আমাদের নকদান বইটা কি। একটা ব্যবসা প্রতিষ্ঠানের অসংখ্য লেনদেন সংগঠিত হয়, কোনো না কোনো লেনদেন সংগঠিত ব্যবসা প্রতিষ্ঠানে। এই লেনদেন সমূহকে আমরা কি করে থাকি? আমরা একটা নির্দিষ্ট একটা মানদণ্ডের ভিত্তিতে দুই ভাগে ভাগ করে থাকি। মানদণ্ডটি হলো কি? মেইন মানদণ্ড হচ্ছে আমাদের নগদ অর্থ। কি অর্থ? নগদ অর্থ। এখন এই নগদ অর্থ লেনদেনের সঙ্গে নগদ অর্থের একটা সম্পৃক্ত থাকা না থাকা, এছাড়া যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থের প্রাপ্তি প্রদান ঘটে। নকদান হচ্ছে কি? নগদ অর্থের কী ঘটে? প্রাপ্তি ঘটবে এবং আমাদের প্রদান ঘটে। ওই সকল লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাকে নকদান বই বলে। তাহলে আমি আরেকটু স্পষ্টভাবে বলি,
যে নগদান বই হচ্ছে যে সকল লেনদেনের দ্বারা একটা নগদ অর্থ প্রাপ্তি বা প্রদান ঘটে এবং ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই হচ্ছে নগদান বই। নগদান বইটাকে একটা প্রাথমিক হিসাবের বই বা জাবেদার একটা অন্যতম একটা শাখা হিসেবে বিবেচনা করা হয়। এখন এই নগদ অর্থের জন্য আমরা সবসময় টাকার প্রয়োজন হয়। এখন দেখি পরবর্তীতে আমরা একটু দেখি, এখানে বিভিন্ন দেশীয় বিদেশি বিভিন্ন মুদ্রা আছে, টাকা আছে। দেখো এখানে লেনদেন হয়ে থাকে, আমরা টাকা নগদ টাকার লেনদেন করে থাকি আমরা। এরপরে এই যে ছবিটা দেখে আমরা কি বুঝতে পারি, দেখো একজন দিচ্ছে নগদ প্রাপ্তি প্রদান, একজন দিচ্ছে আর একজন নিচ্ছে, তাই না? একজন দেখো নগদ প্রাপ্তি মানে পাচ্ছে, দেখো একজন, আর একজন দিচ্ছে টাকা। এখন এটাও আছে আমাদের নগদ টাকার একটা লেনদেন বলে থাকি আমরা। এখন শিক্ষার্থী আজকের পাঠে আমরা নগদান বই শিখন বলে কী কী শিখতে পারবো, নগদান বই কাকে বলে তা জানতে পারবো, নগদান বইয়ের প্রকারভেদ শিখতে পারবো, তাই না? প্রত্যেক প্রকার নগদান বইয়ের ছক তৈরি করতে পারবো কি না এই সম্পর্কে আমরা এটা এখানে জানব। এখন নগদান বই আমি একটু আগে তোমাদের যেটা বলেছি, দেখো নগদান বইটা কি, যে বইতে মানে স্পষ্ট বা ভালো সঠিকভাবে বা সংক্ষিপ্ত আকারে বলা যায় যে বইতে শুধু নগদ লেনদেন, যে বইতে শুধু নগদ লেনদেন রোজের ক্রম অনুসারে লিপিবদ্ধ করে রাখা হয় তাকে নগদান বই বলে। সংক্ষেপে বলতে পারি আমরা, যে বইতে শুধু নগদ লেনদেন একটা রোজের ক্রম অনুসারে দৈনন্দিন হিসেবে আমরা ক্রম অনুসারে রোজের প্রত্যেক দিনের তার দিনের সেটা ক্রম অনুসারে একটা লিপিবদ্ধ করে রাখার হয় তাকে কি বলা হয়, নগদান বই বলে থাকি। এবার দেখি নগদান বইয়ের প্রকারভেদ কি কি, নগদান বই কি কি থাকতে পারে। এখন এই নগদান বইতে আমরা খেয়াল রাখতে হবে, নগদান বই সাধারণত আমরা এর 4টি ধাপ আছে। নগদান বইয়ের সংখ্যা 4টি, কিন্তু আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়াটা করে থাকি। তাহলে দীর্ঘদিন ধরে প্রচলিত এই নগদান বইয়ের সংখ্যা হচ্ছে 4টি, কিন্তু আমরা এই নগদান বইটি 3টে ভাগে ভাগ করেছি। এখন এই 4টা ভাগে যে দীর্ঘদিন ধরে প্রচলিত আয়তন অনুযায়ী আমরা করে থাকি সেটা হচ্ছে 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান এবং খুচরা নগদান। কিন্তু খুচরা নগদান তোমাদের বইতে এখন এই 9-10 বইতে নাই, কিন্তু ইন্টারে আছে এই খুচরা নগদানটা। এখন আপাতত আমাদের 3টা আছে, 3টা নিয়ে আলোচনা করি। একটা আছে 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া। তাহলে এই নগদান বইয়ের 1 ঘোড়া নগদান বইয়ের নমুনা দেখি আমরা। প্রথমে লিখতে হয় 1 ঘোড়া নগদান ছকে টিকে আসে 1 ঘোড়া নগদান বইয়ের ছক কয়টি, 10টি। কি কি থাকে দেখো, তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। আবার তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। এই ডেবিট সাইডে আর ক্রেডিট সাইডে, এই ডেবিট সাইডে থাকে 5টা, ক্রেডিট সাইডে 5টা, 5 কয়টা 10টি। টোটাল করে 1 ঘোড়া নগদান বইয়ের নমুনায় আমরা দেখতে পাচ্ছি 10টি। তাহলে প্রথম আসে তারিখ, প্রাপ্তি। আমরা আবার একটু শিক্ষার্থী দেখি, তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। আবার তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা, খতিয়ান পৃষ্ঠা, টাকা। ডেবিট দিকে আর ক্রেডিট দিকে। পরবর্তীতে দেখি আমরা 2 ঘোড়া নগদান বই। 2 ঘোড়া নগদান বইও ছক হচ্ছে 12টি, ডেবিট দিকে 6টি, ক্রেডিট দিকে 6টি। তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা আর ব্যাংক টাকা। আমাদের এই 2 ঘোড়া নগদান বই একটা নগদ এবং ব্যাংক নিয়ে আলোচনা করা হবে। নগদ টাকা, ব্যাংক টাকা ডেবিট দিকে যেমন থাকবে ঠিক ক্রেডিট সাইডে ওই রকমই থাকবে। তারিখ, প্রদান, এখানে ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা আর ব্যাংক টাকা। তাহলে
আমাদের দুঘরা নকদান বইতে নমুনা বা ছক কয়টি? দুঘরা নকদান বইয়ে ছক হচ্ছে টিকে আসে 12টি, ডেবিট দিকে 6টি, ক্রেডিট দিকে 6টি। এখন দেখি দুঘরা নকদান বইয়ের পরে দেখি আমরা 3 ঘরা নকদান বই। এখন 3 ঘরা নকদান বই নমুনা 3 ঘরা নকদান বই ছক কয়টি? 14টি, ডেবিট দিকে 60টা, ক্রেডিট দিকে 60টা। দেখি সেগুলো কি কি শিক্ষার্থী, সবাই একটু তুলে নেই আমরা। তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, আর বাট্টার ঘরটা আমাদের অতিরিক্ত এসেছে। দুঘরা নকদান বইয়ে যেমন আছে সব নগদ টাকা, ব্যাংক টাকা, ঠিক এই আমাদের 3 ঘরা নকদান বইয়ে অতিরিক্ত যেটা এসেছে শিক্ষার্থী, বাট্টার ঘরটা এসেছে, বাট্টা। আবার তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা। তাহলে দুঘরা নকদান বইয়ে আর 3 ঘরার মধ্যে পার্থক্য হচ্ছে শিক্ষার্থী সব সেম, সব কিছু, শুধুমাত্র বাট্টার ঘর, ডেবিট দিকে একটা বাট্টার ঘর বাড়ছে, আবার ক্রেডিট দিকে বাট্টার ঘর, তাই না? তাহলে তারে আবার একটু দেখি। তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা, ডেবিট দিক। ক্রেডিট দিকে আবার তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা। এই হচ্ছে 3 ঘরা নকদান বইয়ের নমুনা। শিক্ষার্থী দ্রুত তুলে নাও তোমরা সবাই। হ্যাঁ, শিক্ষার্থী তুলতে পারছো? ছকটা এখন আমরা নকদান বই কি সেই সম্পর্কে, এই যে মূল্যায়ন কি কি শিখতে পারছি এই সম্পর্কে আমি একটু তোমাদের আবার বলবো। শিক্ষার্থী, নকদান বইটা কি? এই নকদান বইটা হচ্ছে আমাদের যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি এবং প্রদান ঘটে, এবং এইগুলো নিয়ে ওই সকল লেনদেনগুলোকে ওই সকল লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাকে নকদান বই বলি। এছাড়া আরও একটা তারিখের ক্রম অনুযায়ী, রোজের ক্রম অনুসারে নগদ সংক্রান্ত লেনদেন যেগুলো হয়ে থাকে, একটু আগে বলছি, রোজ ক্রম অনুযায়ী এটা সাজানো হয়, সেটা হচ্ছে নকদান বই। এখন নকদান বইয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে নকদান বই কত প্রকার? 3 প্রকার। এমনি বই আছে 4 প্রকার, কিন্তু তার মধ্যে আমরা এক ঘরা, 2 ঘরা, 3 ঘরা, আর একটা হচ্ছে লাস্টে যেটা পড়ছি সেটা হচ্ছে খুচরা নকদান। খুচরা নকদান যেহেতু নাই, ইন্টারে আছে এটা। এখন প্রথমে 1 ঘরা পড়ছি, 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা। 1 ঘরা ছক হচ্ছে কয়টি? 10টি। 2 ঘরা ছক হচ্ছে 12টি। 3 ঘরা ছক হচ্ছে কয়টি? 14টি। এবার 2 ঘরা নকদান বইয়েতে ডেবিট পাশে কয়টি ঘর থাকে? 1 ঘরায় থাকে কয়টি? 5টি ডেবিট দিকে। 2 ঘরায় থাকে ডেবিট দিকে কয়টি? 6টি। 3 ঘরায় থাকে 60টি। এখন এরপর আছে কোন ধরনের লেনদেন নকদান বইয়ে লিখতে হবে। এখন কোন ধরনের লেনদেন? নগদ সংক্রান্ত যেটা। 3 ঘরা নকদান বইতে মোট কয়টি ঘর আছে? এখান থেকে আমরা শিখতে পারছি 3 ঘরা নকদান বইয়ে মোট কয়টি ঘর থাকে? থাকে 14টি। টোটাল কয়টি ঘর থাকে? 14টি। এরপরে শিক্ষার্থী আমরা একটু দেখি, তোমাদের পাঠ শেষ করার আগে আমি একটু বলি শিক্ষার্থী, তোমাদের এই নকদান বইয়ের সংজ্ঞা দিলাম, কত প্রকার কি কি, এবং প্রত্যেক প্রকার ছকটা দেখাইলাম কোনটা কি ছক। এর পরবর্তী ক্লাসে আমি অবশ্যই শিক্ষার্থী তোমাদের মূল বই থেকে আমি অঙ্ক শুরু করব। এটা তোমরা অবশ্যই বাসায় দেখবে। এই বিষয়ে যেগুলো বলছি, যেগুলো পড়াইছি একটু আগে। এছাড়া সংজ্ঞা পড়তে হবে তোমাদের। 1 ঘরা নকদান বইয়ের বইতে অবশ্যই পাবে। 1 ঘরা নকদান বইয়ের
একটা কি, 2 ঘোড়া নকদান বই কি, এবার 3 ঘোড়া। আসলে আমি একটু সংক্ষেপে আলোচনা করি অল্প একটু শেষ করার আগে, যে 1 ঘোড়া নকদান বইতে এটা হচ্ছে অপেক্ষাকৃত একটা ছোট আয়তনে ব্যবসা প্রতিষ্ঠান 1 ঘোড়া নকদান বই প্রস্তুত করে। যে সকল প্রতিষ্ঠানের এরা কী করে, ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন না করে শুধু নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে। 1 ঘোড়া নকদান এরা ব্যাংকের মাধ্যমে বিনিময় না করে এরা সম্পূর্ণ নগদ অর্থের মাধ্যমে লেনদেন করে থাকে। তারাই শুধুমাত্র এই নকদান বইয়ের 1 ঘোড়া নকদান বইয়ে তারা নকদান বই সংরক্ষণ করে থাকে। এই ব্যাংকের মাধ্যমে লেনদেন অধিক নিরাপত্তা হয়, এরূপ প্রতিষ্ঠানের সংখ্যা এবং 1 ঘোড়া নকদান বই সংরক্ষণ ক্রমশ হ্রাস পাচ্ছে। আমাদের এটা ব্যাংকের হিসাব করে না, কিন্তু আমরা নিজেরাই এটা সংরক্ষণ করে রাখি, কিন্তু আজকাল ব্যাংকে এর নিরাপত্তাটা বেশি বলে এই 1 ঘোড়া নকদান বই ক্রমশ দিন দিন কমে যাচ্ছে। এরপরে আমরা 2 ঘোড়া নকদান বইটা একটু বলি। 2 ঘোড়া নকদান বই আমরা জানি যে সকল প্রতিষ্ঠান তারা সবসময় নগদ লেনদেনের পাশাপাশি এরা করে থাকি, পাশাপাশি একটা ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পূর্ণ করে থাকে। নগদ লেনদেন তো হবে, উপরন্তু ব্যাংকের মাধ্যমে এটা সম্পূর্ণ করা হয়। ওই সকল প্রতিষ্ঠান তারা কি করে থাকে, নগদ অর্থ যখন কেনাবেচা করে, এই নগদ অর্থ এবং ব্যাংক তারা কী করতে থাকে, সংশ্লিষ্ট লেনদেনগুলো তারা একত্রে লিপিবদ্ধকরণের মাধ্যমে এরা কি করে থাকে, 2 ঘোড়া নকদান বই প্রস্তুত করে থাকে। এটা 1 ঘোড়া নকদান বইয়ে অপেক্ষা 2 ঘোড়া নকদান বই অধিক প্রচলিত, বহুল প্রচলিত একটা পদ্ধতি, তাই না? এই নগদ অর্থের প্রাপ্তি প্রদানের পাশাপাশি আমাদের এই ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ হ্রাস বৃদ্ধি, এটার মাধ্যমে আমাদের 2 ঘোড়া নকদান বইতে আমরা জানতে পারি। এটার পাঠের মাধ্যমে এর হ্রাস বৃদ্ধির নকদান ও ব্যাংকের হ্রাস বৃদ্ধির এটা কত কী হয়েছে এটা সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া আমরা যে ওই যে 3 ঘোড়া একটু বলি। 3 ঘোড়া হচ্ছে নগদ অর্থ, এটা বাট্টা শুধু একটু অতিরিক্ত থাকবে। ব্যাংক পাশাপাশি তাদের দেনা পাওনা নিষ্পত্তিকালীন তারা বাট্টা সহকারে কি করে, বাট্টা সহকারে 3 ঘোড়া নকদান প্রস্তুত করে। শুধুমাত্র বাট্টাটা অতিরিক্ত আইছে, এছাড়া সব কিছু আগের মতোই সব ঠিক। 3 ঘোড়া নকদান প্রস্তুতের মাধ্যমে বা প্রস্তুতের দ্বারা আমরা নগদ উদ্ধৃত এবং ব্যাংক উদ্ধৃত এবং মোট প্রদত্ত বাট্টাকে, মোট প্রাপ্তি বাট্টা, প্রদত্ত বাট্টার পরিমাণ সম্পর্কে জানতে পারি। তো শিক্ষার্থী, তোমরা এতক্ষণ থিওরি আলোচনা করলাম, তাহলে সেহেতু তোমরা বাসায় দেখবে তোমাদের মেইন বইতে 108 পৃষ্ঠা থেকে এটা আছে, 108 পৃষ্ঠায় পাবে এগুলা সব। পরবর্তী ক্লাসে আমি অঙ্ক করাবো তোমাদের। তো শিক্ষার্থী, তোমরা বাইরে করোনা ভাইরাসের কারণে বাইরে যখন তোমরা বের হবে তখন অবশ্যই নিশ্চয়ই মাস্ক ব্যবহার করবে। মাস্ক ছাড়া বাইরে কেউ যাবে না, খেয়াল রাখতে হবে সব সময়। আর বাইরে থেকে আসার পর সব সময় হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর মতো হাত ধৌতকরণ করতে হবে। শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ।